বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসের ধারাবাহিক যে পাঠ করে আসছি, আজকে তার ষষ্ঠ পর্ব। উপন্যাস অংশ ৭। সারদা বলিল, মা, খাবেন না কিছু? না। এক গ্লাস জল আর একটা পান দিয়ে দিতে বলবো? না, দরকার নেই। আলোটা নিভিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে যাব? তাই যাও সারদা, তোমার রাত হয়ে যাচ্ছে। তথাপি উঠি উঠি করিয়াও তাহার দেরি হইতেছিল। রমণীবাবু ফিরিয়া আসিয়া দাঁড়াইলেন, নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যাক, বাঁচা গেল। আজকের মতো কোনো রকমে মান রক্ষেটা হলো। ভদ্রলোক খাসা মানুষ, অত বড় দরের লোক, তার দেমাক অহংকার নেই। তোমার জন্যে তো ভারী ভাবনা, ১০০ বার অনুরোধ করে গেল কাল সকালে যেন একটা খবর পাঠিয়ে দিই। কি জানি, নিজেই হয়তো বা একটা মস্ত ডাক্তার নিয়ে সকালে হাজির হয়ে যায়। বলা যায় না কিছু। ওদের তো আর আমাদের মতো টাকার মায়া নেই। ১০-২০ হাজার থাকলেই বা কি, গেলেই বা কি। রথমার কোম্পানি, ডিরেক্টরই বলো আর শেয়ার হোল্ডারই বলো, যা করে ওই মিস্টার ঘোষাল। বললুম যে তোমাকে, লোকটা কোটি টাকার মালিক। কোটি টাকা। জার্মানি, হল্যান্ডের সঙ্গে মস্ত কারবার। বছরে ২-৪ বার এমন ইউরোপ ঘুরে আসতে হয়। জেনারেল ম্যানেজার সব সাহেবই ওর মাইনে পায় ৩,০০০ টাকা। মস্ত লোক। জাভার চিনি চালানিতেই গেল বছরে মুনাফার রোমাঞ্চকর অঙ্কটা আর বলা হইল না, বাধা পড়িল। সবিতা জিজ্ঞাসা করিলেন, তুমি যে আবার ফিরে এলে, বাড়ি গেলে না? কোন প্রসঙ্গে, কি কথা? প্রশ্নটা তার আনন্দ বর্ধন করিল না, এবং বুঝিলেন যে তাহার মস্ত বিবরণে সেই মস্ত লোকের বিবরণ সবিতা বিন্দু মাত্র মনসংযোগ করে নাই। একটু থতমত খাইয়া কহিলেন, বাড়ি না, আজ আর যাব না। কেন? না, আজ আর। সবিতা এক মুহূর্ত তাহার প্রতি চাইয়া কহিলেন, মদের গন্ধ বেরুচ্ছে। তুমি মদ খেয়েছ? মদ? আমি? মাত্র ১ ফোঁটা, বুঝলে না। কোথায় খেলে? এই বাড়িতে? শোনো কথা, বাড়িতে নয়তো কি শরীর দোকানে দাঁড়িয়ে খেয়ে এলুম। মদ আনতে কে বললে? কে বললে? এমন কথা কখনো শুনিনি। বাড়িতে ২-১০ জন ভদ্রলোককে আহ্বান করলেও একটু না আনিয়ে রাখলে কি হয়? তাই সকলেই খেলে। খেলে না? ভালো জিনিস অপার করলে কোন শালা না খাই শুনি? অবাক করলে যে তুমি। বিমলবাবু খেলেন? রমণীবাবু এবার একটু ইতস্তত করিলেন, বললেন, না, আজও একটু চাল দেখিয়ে গেল। নইলে ওর কীর্তি কাহিনী জানতে বাকি নেই আমার, জানি সব। সবিতা একটু মৌন থাকিয়া বলিলেন, জানবে বই কি। আচ্ছা, যাও এখন, রাত হয়েছে, ও ঘরে গিয়ে শুয়ে পড়োগে। বলার ধরনটা শুধু কর্কশ নয়, রূঢ়। সারদার কানেও অপমানকর ঠেকিল। আজ সন্ধ্যার পর হইতেই সবিতার নীরস কণ্ঠস্বরের প্রচ্ছন্ন রুক্ষতা রমণীবাবুকে বিঁধিতেছিল। এই কথায় সহসা অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিলেন। আজ তোমার হয়েছে কি বলো তো? মেজাজ দেখি যে ভারী গরম। এতটা ভালো নয় নতুন বউ। সারদার ভয় হইল, এইবার বুঝি একটা বিস্তৃতি কলহ বাঁধিবে। কিন্তু সবিতা নীরবে চোখ বুজিয়া তেমনি শুইয়া রহিল। একটা কথা আরও জবাব দিল না। রমণীবাবু কহিতে লাগিলেন, ওই যে বলেছি, সবাই জানে তুমি স্ত্রী নও, তাতেই লেগেছে যত আগুন। কিন্তু জানে না কে? সারদা জানে না? বাড়ির লোকের অজানা? একটা মিছে কথা কতদিন চাপা থাকে? এতে অপমানটা তোমার কি করলুম শুনি? সবিতা উঠিয়া বসিলেন। তাহার চোখের দৃষ্টি বর্ষার ফলার মতো তীক্ষ্ণ ও কঠিন। কহিলেন, একথা তুমি ছাড়া আর কোনো পুরুষ মুখে আনতেও লজ্জা পেত, কেবল পুরুষ মানুষই বলেই। কিন্তু তোমাকে বলা বৃথা। তোমার কথাই আমার অপমান হয়েছে, আমি একবারও বলিনি।
সারদা ভয়ে ব্যতিব্যস্ত হইয়া উঠিল। কি করছেন মা? থামুন। রমণীবাবু কহিলেন, মুখে বলনি সত্যি, কিন্তু মনে ভাবছ তো তাই। সবিতা উত্তর দিল, না, মুখেও বলিনি, মনেও ভাবিনি। তোমার স্ত্রী পরিচয়ে আমার মর্যাদা বাড়ে না সেজবাবু। ওতে শুধু চক্ষু লজ্জা বাঁচে, নইলে সত্যিকারের লজ্জার ভেতরটা আমার পুড়ে কালি হয়ে ওঠে। কেন কেন শুনি? কি হবে শুনি? এ কি তুমি বুঝবে যে আমি যার স্ত্রী তোমরা কেউ তার পায়ের ধুলোর যোগ্য নও? সারদা পুনরায় ভয়ে ব্যাকুল হইয়া উঠিল। এত রাত্রে কি করছেন মা আপনারা? দোহাই মা, চুপ করুন। কিন্তু কেহই কান দিল না। রমণীবাবু কড়া গলায় হাঁকিলেন, সত্যি? সত্যি নাকি? সবিতা কহিল, সত্যি কিনা তুমি নিজে জানো না? সমস্ত ভুলে গেলে? সেদিন তিনি ছাড়া সংসারে কেউ ছিল আমাদের রক্ষা করতে পারত? শুধু হার মাস রক্ষে করাই তো নয়, মান ইজ্জত রক্ষা করেছিলেন। নিজে কত বড় হলে এতখানি ভিক্ষে দিতে পারে, কখনো পারো ভাবতে? আমি তার স্ত্রী, আমার সে ক্ষতি হয়েছে, এটুকু সইবেও না। রমণীবাবু উত্তর খুঁজিয়া না পাইয়া যে কথাটা মুখে আসিল তাহাই কহিলেন, তবে বললে তুমি রাগ করতে যাও কিসের জন্যে? সবিতা বলিল, শুধু আজই তো বলনি, প্রায় বলে থাকো। কথাটা কটু, তাই শুনলে হঠাৎ কানে লাগে, কিন্তু অন্তরটা তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আমার এই ভালো যে এ লোকটা আমার কেউ নয়, এর সঙ্গে আমার কোনো সত্যিকার সম্বন্ধ নেই। সারদা অবাক হইয়া মুখের দিকে চাহিয়া রইল, কিন্তু অশিক্ষিত রমণীবাবুর পক্ষে এ উক্তির গভীর তাৎপর্য বুঝা কঠিন। তিনি একটু শুধু এইটুকু বুঝিলেন যে ইহা অত্যন্ত রূঢ় এবং অপমানকর। তাই সদম্ভে প্রশ্ন করিলেন, তবে তার কাছে ফিরে না গিয়ে আমার কাছেই পড়ে থাকো কিসের জন্যে? সবিতা কি একটা জবাব দিতে যাইতেছিল, কিন্তু সারদা হঠাৎ মুখে হাত চাপা দিয়া বন্ধ করিয়া দিল। কার সঙ্গে ঝগড়া করছেন মা? রাগের মাথায় সব ভুলে যাচ্ছেন? সবিতা সেই হাতটা সরাইয়া দিয়া কহিল, না সারদা, আর আমি ঝগড়া করব না। ওর যা মুখে আসে বলুন। আমি চুপ করে রইলুম। আচ্ছা, কাল এর সমুচিত ব্যবস্থা করব, বলিয়া রমণীবাবু ঘর হইতে বাহির হইয়া আসিলেন, এবং মিনিট দুই পরে সদর রাস্তায় তাহার মোটরের শব্দে বোঝা গেল তিনি বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন। সারদা সভয়ে জিজ্ঞাসা করিল, সমুচিত ব্যবস্থাটা কি মা? জানি না সারদা, ও কথা অনেকবার শুনেছি, কিন্তু আজও মানে বুঝতে পারিনি। কিন্তু মিছিমিছি কি অনর্থ বাতল বলুন তো? সবিতা মৌন হইয়া রহিল। সারদা নিজেও ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, রাত হলো, এবার আমি যাই মা। যাও মা। সেই মাত্র ভোর হইয়াছে, সারদার ঘরের দরজায় ঘা পড়িল। সে উঠিয়া দ্বার খুলিতে সবিতা প্রবেশ করিয়া বলিলেন, রাজু এলেই আমাকে খবর দিতে ভুলো না সারদা। তাহার মুখের প্রতি চাহিয়া সারদা শঙ্কিত হইল, বলিল, না মা, ভুলব কেন, এলেই খবর দেব। সবিতা বলিলেন, দারোয়ান খবর নিয়েছে রাত্রে রাজু ঘরে ফেরেনি, কিন্তু যেখানেই থাক আজ তোমাকে নিয়ে যেতে সে আসবেই। তাই তো বলেছিলেন। আজই আসবে বলেছিল তো? না, তা বলেননি, শুধু বলেছিলেন মেয়েটির অসুখে তাকে সাহায্য করতে। তুমি স্বীকার করেছিলে তো? করেছিলাম বই। কোনো রকম আপত্তি করনি তো মা? না মা, কোনো আপত্তি করেনি। সবিতা বলিলেন, আমি এখন তবে যাই, তুমি ঘরের কাজকর্ম সারো, সে এলেই যেন জানতে পারি সারদা। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। ঘরের কাজ সারদার সামান্যই তাড়াতাড়ি সারিয়া ফেলিয়া সে প্রস্তুত হইয়া রহিল, রাখাল নিতে আসিলে যেন বিলম্ব না হয়। তরঙ্গ খুলিয়া যে দুই একখানি ভালো কাপড় ছিল তাহাও বাঁধিয়া রাখিল, সঙ্গে লইতে হইবে। অবিনাশবাবুর স্ত্রীর সঙ্গে তাহার বেশি ভাব, তাহাকে গিয়া জানাইয়া রাখিল ঘরের চাবিটা সে রাখিয়া যাইবে, যেন সন্ধ্যায় প্রদীপ দেওয়া হয়। দুঃসম্পর্কের এক বোনের বড় অসুখ, তাহাকে শুশ্রূষা করিতে হইবে। বেলা 10টা বাজে। সবিতা আসিয়া ঘরে ঢুকিলেন। রাজু আসেনি সারদা? না মা। তুমি হয়তো যেতে পারবে না এমন সন্দেহ তার তো হয়নি? হয়তো উচিত নয় মা, আমি একটু অনিচ্ছে দেখাইনি, তখনই রাজি হয়েছিল।
তবে আসছে না কেন? সকালেই তো আসার কথা। একটু চিন্তা করিয়া কহিলেন, দারোয়ানকে পাঠিয়ে দিই, আরেকবার দেখে আসুক সে বাসায় ফিরেছে কিনা। বলিয়া চলিয়া গেলেন। কাল হইতে সারদা নিরন্তর চিন্তা করিয়াছে যে কে এই পীড়িত মেয়েটি। তার কৌতূহলের সীমা নাই, তবুও এই নিরতিশয় দুশ্চিন্তাগ্রস্ত উদ্ভ্রান্ত চিত্ত রমণীকে প্রশ্ন করিয়া সে নিঃসংশয় হইতে পারে নাই। কাল রাখালকে জিজ্ঞাসা করিলেই হয়তো উত্তর মিলিত, কিন্তু তখন এ প্রয়োজন তাহার ছিল না, মনেও পড়ে নাই। এমন করিয়া সকাল গেল, দুপুর গেল, বিকেল পার হইয়া রাত্রি ফিরিয়া আসিল, কিন্তু রাখালের দেখা নাই। আরো পরে সে যে আসিতে পারে এ আশাও যখন গেল, তখন সবিতা আসিয়া সারদার বিছানায় শুইয়া পড়িলেন। একটা কথাও বললেন না, কেবল চোখ দিয়া অবিরল জল পড়িতে লাগিল। সারদা মুছিয়া দিতে গেলে তিনি হাতটা তাহার সরাইয়া দিলেন। ঝি আসিয়া খবর দিল, বিমলবাবু আসিয়াছেন দেখা করিতে। সবিতা কহিলেন, তাকে বলো গে, বাবু বাড়ি নেই। ঝি কহিল, তিনি নিজেই জানেন। বললেন, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বাবুর সঙ্গে নয়। সবিতার চোখে বিরক্তি ও ক্রোধ প্রকাশ পাইল, কিন্তু কি ভাবিয়া ক্ষণকাল ইতস্তত করিয়া উঠিয়া গেলেন। পথে ঝি বলিল, মা, ঘরে গিয়ে কাপড়খানা ছেড়ে ফেলুন, একটু ময়লা দেখাচ্ছে। আজ এদিকে তাহার দৃষ্টি ছিল না। দাসীর কথাই হুঁশ হইল, পরিধেয় বস্ত্রটা সত্যই দেখা করিবার মতো নয়। মিনিট 10-15 পরে যখন বসিবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন, তখন ত্রুটি ধরিবার কিছু নয়। সবুজ রঙের অনুজ্জ্বল আলোকে মুখের শুষ্কতাও ঢাকা পড়িল। বিমলবাবু দাঁড়াইয়া উঠিয়া নমস্কার করিলেন, বলিলেন, হয়তো ব্যস্ত করল, কিন্তু কাল বড় অসুস্থ দেখে গিয়েছিল, আজ না এসে পারলুম না। সবিতা কহিল, আমি ভালো আছি। আপনার কানপুরে যাওয়া হয়নি? না, এখান থেকে গিয়ে শুনতে পেলাম আমার জ্যাঠামশাই বড় পীড়িত, তাই। নিজের জ্যাঠামশাই বুঝি? না, নিজের ঠিক নয়, বাবার খুড়তুতো ভাই, কিন্তু এক বাড়িতে আপনাদের সব একান্নবর্তী পরিবার বুঝি? না, তা নয়। আচ্ছা, আগে তাই ছিল বটে, কিন্তু এখান থেকে গিয়েই হঠাৎ তার অসুখের খবর পেলেন বুঝি? না, ঠিক হঠাৎ নয়, বলছেন অনেকদিন থেকে। তবে তাহলে কালকেও হয়তো যেতে পারবেন না, খুব ক্ষতি হবে তো। বিমলবাবু বলিলেন, ক্ষতি একটু হতে পারে, কিন্তু মানুষ কি কেবল ব্যবসার লাভ লোকসান খতিয়েই জীবন কাটাবে? রমণীবাবু নিজেও তো একজন ব্যবসায়ী, কিন্তু কারবারের বাইরে কি কিছু করেন না? সবিতা বলিল, করেন, কিন্তু না করলেই তার ভালো ছিল। বিমলবাবু হাসিয়া বলিলেন, কালকের রাগ আপনার আজও পড়েনি। রমণীবাবু আসবেন কখন? সবিতা কহিল, জানি নে, না আসাই সম্ভব। না আসাই সম্ভব? কখন গেলেন আজ? আজকে নয়, কাল রাত্রে আপনাদের যাবার পরেই চলে গেছে। বিমলবাবু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, আশা করি আর বেশি রাগারাগি করে যাননি। কাল তিনি সামান্য একটু অপ্রকৃতিস্থ ছিলেন বলেই বোধ করি, ওরকম অকারণ জোর জবস্তি করিয়েছিলেন। আজ নিশ্চয়ই নিজের অন্যায় টের পেয়েছেন। সবিতার কাছে কোনো জবাব না পাইয়া তিনি বলিতে লাগিলেন, কাল আমার অপরাধও কম হয়নি। সিঙ্গাপুরে যেতে অস্বীকার করার পরেও আপনাকে বারংবার অনুরোধ করা আমার ভারী অনুচিত হয়েছে, নইলে এসব কিছুই ঘটত না। তারই ক্ষমা ভিক্ষা চাইতে আজ আমার আশা। কাল বড় অসুস্থ ছিলেন, আজ বাস্তবিক সুস্থ হয়েছে, না একজনের পরে রাগ করে আর একজনকে শাস্তি দিচ্ছেন, বলুন তো সত্যি করে। উত্তর দিতে গিয়া দুজনার চোখাচোখি হইল। সবিতা চোখ নামিয়া বলিল, আমি ভালোই আছি, না থাকলেই বা আপনি তার কি উপায় করবেন বিমলবাবু? বিমলবাবু বলিলেন, উপায় করা তো শক্ত নয়, শক্ত হচ্ছে অনুমতি পাওয়া, সেইটি পেতে চাই। না, সে আপনি পাবেন না। না পাই অন্তত রমণীবাবুকে ফোন করে জানাবার হুকুম দিন। আপনি নিজে তো জানাবেন না। না, জানাবো না, কিন্তু আপনিই বা জানাতে এত ব্যস্ত কেন বলুন? বিমলবাবু কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া রহিলেন, তারপরে ধীরে ধীরে কহিলেন, কালকের চেয়ে আজ আপনি যে ঢের বেশি অসুস্থ
তা ঘরে পা দেওয়া মাত্রই চোখে দেখতে পেয়েছি। চেষ্টা করেও লুকোতে পারেননি, তাই ব্যস্ত। উত্তর দিতে সবিতারও ক্ষণকাল বিলম্ব হইল। তারপরে কহিল, নিজের চোখে অত নির্ভুল ভাবতে নেই বিমলবাবু, ভারী ঠকতে হয়। বিমলবাবু কহিলেন, হয় না তা বলিনে, কিন্তু পরের চোখে কি নির্ভুল? সংসারে ঠকার ব্যাপার যতই আছে, তখন নিজের চোখের জন্যই ঠকা ভালো, এতে তবু একটা সান্ত্বনা পাওয়া যায়। সবিতার হাসিবার মতো মানসিক অবস্থা নয়, হাসির কথাও নয়। অনিশ্চিত অজ্ঞাত আতঙ্কে মন বিপর্যস্ত, তথাপি পরম আশ্চর্য এই যে মুখে তাহার হাসি আসিয়া পড়িল। এ হাসি মানুষের সচরাচর চোখে পড়ে না, যখন পড়ে রক্তে নেশা লাগে। বিমলবাবু কথা ভুলিয়া এক দৃষ্টে চাহিয়া রইলেন। ইহার ভাষা স্বতন্ত্র, পরিপূর্ণ মদিরা পাত্র, তৃষ্ণার্ত মর্দবের চোখের দৃষ্টির সহজতা যেন এক মুহূর্তে বিকৃত করিয়া দিল, এবং সেই চাহনির নিগুড় অর্থ নারীর চোখে গোপন রহিল না। সবিতার অনতিকাল পূর্বের সন্দেহ ও সম্ভাবিত ধারণা এইবার নিঃসংশয় প্রত্যয় সর্বাঙ্গ ভরিয়া যেন লজ্জার কালি ঢালিয়া দিল। তাহার মনে পড়িল, এই লোকটা জানে সে স্ত্রী নয়, সে গণিকা। তাই অপমানে ভিতরটা যতই জ্বালা করিয়া উঠুক, কড়া গলায় প্রতিবাদ করিয়া ইহারই সম্মুখে মর্যাদাহানির অভিনয় করিতেও তাহার প্রবৃত্তি হইল না। বিগত রাত্রির ঘটনার স্মরণ হইল। তখন অপমানের প্রত্যুত্তরে সেও অপমান কম করে নাই। কিন্তু এই লোকটি অমার্জিত রুচি অল্প শিক্ষিত রমণীবাবু নয়, উভয়ের বিস্তর প্রভেদ। এ হয়তো অপমানের পরিবর্তে একটা কথাও বলিবে না, হয়তো শুধু অবজ্ঞার চাপা হাসি ওষ্ঠাধারে লইয়া বিনয় নম্র নমস্কারে ক্ষমা ভিক্ষা চাইয়া নিঃশব্দে প্রস্থান করিবে। মিনিট 2-3 নীরবে কাটিল। বিমলবাবু বললেন, কই, জবাব দিলেন না আমার? সবিতা মুখ তুলিয়া কহিল, কি জিজ্ঞাসা করেছিলেন? আমার মনে নেই। এমনই অন্যমনস্ক আজ। কিন্তু ইহারও উত্তর না পাইয়া বলিলেন, আমি বলছিলাম আপনি সত্যিই ভালো নেই। কি হয়েছে জানতে পাইনে? না। আমাকে না বলুন, ডাক্তারকে তো স্বচ্ছন্দে বলতে পারেন। না, তাও পারিনে। এ কি, আপনার বড় অন্যায়। কারণ যে দোষী সে পাচ্ছে না দণ্ড, পাচ্ছে যে মানুষ সম্পূর্ণ নির্দোষ। এই অভিযোগেরও উত্তর আসিল না। বিমলবাবু বলিতে লাগিলেন, কাল যা দেখে গেছি, আজ তার চেয়ে আপনি ঢের বেশি খারাপ। হয়তো আমার জবাব দেবেন, আমার দেখার ভুল হয়েছে। হয়তো বলবেন নিজের চোখে অবিশ্বাস করতে, কিন্তু একটা কথা আজ বলবো আপনাকে। গ্রহচক্র শিশুকাল থেকে অনেক ঘুরিয়েছে আমাকে। এই দুটো চোখ দিয়ে অনেক কিছুই সংসারে দেখতে হয়েছে। বিশেষ ভুল তাদের হয়নি, হলে মাঝ নদীতেই অদিষ্ট তরিটুক মারত, কুলে এসে ভিড়ত না। আমার সেই দুটো চোখ আজ হলক করে জানাচ্ছে আপনি ভালো নেই। তবুও কিছুই করতে পাবো না, মুখ বুজে চলে যাব। এই যে সহ্য করা কঠিন। আবার দুজনের চোখে চোখে মিলিল, কিন্তু এবার সবিতা দৃষ্টি আনত করিল না, শুধু চুপ করিয়া চাহিয়া রহিল। সম্মুখে তেমনি নীরবে বসিয়া বিমলবাবু, তাহার লালসাদীপ্ত চোখে উদ্বেগের সীমা নাই। নিষেধ মানিতে চাহে না, ডাক্তার ডাকিতে ছুটিতে চায়, আর সেখানে অর্থ নাই, লোক নাই, অজানা কোনো একটা গৃহের মধ্যে পড়িয়া সন্তান তাহার রোগশয্যায়। তাহার নিরুপায় মাতৃ হৃদয় গভীর অন্তরে হাহাকার করিয়া উঠিল, শুধু অব্যক্ত বেদনায় নয়, লজ্জায়, দুঃসহ অনুশোচনায়। কিছুতেই আর সে বসিয়া থাকিতে পারিল না। উদ্গত অশ্রু কোনো মতে সংবরণ করিয়া দ্রুত উঠিয়া পড়িল। কহিল, আর আমাকে কষ্ট দেবেন না বিমলবাবু, আমার কিছুই চাইনি, আমি ভালো আছি বলিয়া একটা নমস্কার করিয়া চলিয়া গেল। বিমলবাবু বিস্ময়াপন্ন হইলেন, কিন্তু রাগ করিলেন না। বুঝিলেন ইহা কঠিন মান অভিমানের ব্যাপার, 2 দিন সময় লাগিবে। পরদিন বেলা যখন 10টা, অনেক দূরে গাড়ি রাখিয়া দারোয়ানের পিছনে পিছনে সবিতা 17 নম্বর বাটির দ্বারে আসিয়া দাঁড়াইল। ফটিকের মা বাহিরে যাইতেছিল। থমকিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কে আপনি? তুমি কে মা? আমি ফটিকের মা, এ বাড়ি অনেক দিনের ঝি। কোথায় যাচ্ছ ফটিকের মা? দাসী হাতের বাটিটা দেখা কহিল, দোকানে তেল আনতে। কর্তার পা লেগে হঠাৎ সব তেলটুকু পড়ে গেল, তাই যাচ্ছি আবার আনতে। বামুন আসেনি বুঝি? না মা, এখনো আসেনি, শুনছি নাকি কাল আসবে। আজও কর্তাই রাঁধছেন। রাজু বাড়ি নেই বুঝি? তাকে চেনেন?
না মা, তিনি বাড়ি নেই, ছেলে পড়াতে গেছেন, এলেন বলে। আর রেনু কেমন কেমন আছে ফটিকের মা? তেমনই, কি জানি কেন জ্বরটা ছাড়ছে না মা, সকলের বড় ভাবনা হয়েছে। কে দেখছে? আমাদের বিনোদ ডাক্তার, এখনই আসবেন তিনি। আপনি কে মা? আমি এদের গাঁয়ের বউ ফটিকের মা, খুব দূর সম্পর্কের আত্মীয়। কলকাতায় থাকি, শুনিতে পেলুম রেনুর অসুখ, তাই খবর নিতে এলুম। কর্তা আমাকে জানেন। তাকে খবর দিয়ে আসবো কি? না, দরকার নেই ফটিকের মা, আমি নিজেই যাচ্ছি উপরে, তুমি তেল নিয়ে এসো গে। দারোয়ান দাঁড়াইয়া ছিল, তাহাকে কহিল, তুমি মরে গিয়ে দাঁড়াও গে মহাদেব, আমার সময় হলে তোমাকে ডেকে পাঠাবো, গাড়িটা যেন সেইখানে দাঁড়িয়ে থাকে। বহুত আচ্ছা মাইজি, বলিয়া মহাদেব চলিয়া গেল। সবিতা উপরে উঠিয়া বারান্দায় যে দিকটায় কর্তা রান্নার ব্যাপারে ব্যতিব্যস্ত সেখানে গিয়া দাঁড়াইল। পায়ের শব্দ কর্তার কানে গেল, কিন্তু ফিরিয়া দেখিবার ফুরসত নাই। কহিলেন, তেল আনলে? জলটা ফুটে উঠেছে ফটিকের মা, আলু পটল একসঙ্গে চড়াবো, না পটলটা আগে সেদ্ধ করে নেব? সবিতা কহিলেন, একসঙ্গে দাও মেজকর্তা, যা হোক একটা হবেই। বজ্রবাবু ফিরিয়া চাহিয়া কহিলেন, নতুন বউ, কখন এলে? বসো বসো। না না, মাটিতে না, মাটিতে না, বড় ধুলো, আমি আসন দিচ্ছি, বলিয়া হাতের পাত্রটা তাড়াতাড়ি নামায়া রাখিতেছিলেন। সবিতা হাত বাড়াইয়া বাঁধে দিল। করছো কি? তুমি হাতে করে আসন দিলে আমি বসবো কি করে? তা বটে, কিন্তু এখনো আর দোষ নেই। দিই নাও ও ঘর থেকে একটা এনে। না। সবিতা সেইখানে মাটিতে বসিয়া পড়িয়া বলিল, দোষ সেদিনও ছিল, আজও আছে, বামুনের পরেও থাকবে মেজকর্তা, কিন্তু সে কথা আজ থাক। বামুন কি পাওয়া যাচ্ছে না? পাওয়া অনেক যায় নতুন বউ, কিন্তু গলায় একটা পইতে থাকতেই তো হাতে খাওয়া যায় না। কাল কাল একজনকে ধরে এনেছিল, কিন্তু বিশ্বাস করতে পারলাম না, আবার কাল একজনকে ধরে আনবে বলে গেছে। কিন্তু এ লোকটাও যে তোমার জেরায় টিকবে না মেজকর্তা। বজ্রবাবু হাসিলেন, কহিলেন, আশ্চর্য নয়, অন্তত সেই ভয়ই করি, কিন্তু উপায় কি? সবিতা কহিল, আমি যদি কাউকে ধরে এনে বলি রাধে, তাকে রাখবে মেজকর্তা? বজ্রবাবু বলিলেন, নিশ্চয়ই রাখব, জেরা করবে না। বজ্র আবার হাসিলেন, বললেন, না গো না, করব না, এটুকু জানি, তোমার জেরায় পাশ করে তবে সে আসবে, সে আরো কঠিন। সে যাই করুক, তুমি যে বুড়ো মামুনের জাত মারবে না তাতে সন্দেহ নেই। আমি বুঝি ঠকাতে পারিনি? না, পারো না, মানুষকে ঠকানো তোমার স্বভাব নয়। সবিতার দুই চোখ জলে ভরিয়া আসিতে সে তাড়াতাড়ি মুখ ফিরিয়া লইল, পাছে ঝরিয়া পড়িলে বজ্রবাবু দেখিতে পান। রাখাল আসিয়া উপস্থিত হইল, তার দুই হাতে দুটো পুটুলি, একটাই তরি তরকারি, অন্যটাই সাগু, বার্লি, মিশ্রি, ফলমূল প্রভৃতি রোগীর পথ্য। নতুন মাকে দেখিয়া প্রথমে সে আশ্চর্য হইল, তারপরে হাতের বোঝা নামিয়া রাখিয়া পায়ে ধুলা লইয়া প্রণাম করিল। বজ্রবাবুকে কহিল, আজ বড্ড বেলা হয়ে গেল কাকাবাবু, এবার আপনি ঠাকুর ঘরে যান, উদ্যোগ আয়োজন করে নিন, আমি নিয়ে এসে বাকি রান্নাটুকু সেরে ফেলি। এই বলিয়া সে এক মুহূর্ত রান্নার দিকে দৃষ্টিপাত করিয়া কহিল, কড়াই ওটা কি ফুটছে? বজ্রবাবু বলিলেন, আলু পটলের ঝোল। আর 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 ভাতটা হবে বই তো নয় রাজু। এতগুলো লোকে কি শুধু ওই দিয়ে খেতে পারে কাকাবাবু? জল কই? কুটনো বাটনা কোথায়? রান্নার কিছুই তো চোখে দেখিনি। বারান্দায় ঝাঁট পর্যন্ত পড়েনি, ধুলো জমে রয়েছে। এত বেলা পর্যন্ত আপনারা করছিলেন কি? ফটিকের মা গেল কোথায়? বজ্রবাবু অপ্রতিভভাবে কহিলেন, হঠাৎ পা লেগে তেলটা পড়ে গেল কি না, সে গেছে দোকানে কিনতে, এলো বলে। মধু পেটের ব্যথায় সকাল থেকে পড়ে আছে, উঠতে পর্যন্ত পারেনি। রোগীর কাজ, সংসারের কাজ, একা ফটিকের মা। খুব ভালো, বলিয়া রাখাল মুখ গম্ভীর করিল, তাহার দৃষ্টি বইল এক কড়া ঘোলের প্রতি। জিজ্ঞাসা করিল, এত ঘোল কিনলে কে? বজ্রবাবু বলিলেন, ঘোল নয়, ছানার জল। ভালো কাটল না কেন বলো তো? রেণু খেতেই চাইলে না। শুনিয়া রাখাল জ্বলিয়া গেল, কহিল, বুদ্ধির কাজ করেছে যে খায়নি।
সংসারের ভার তাহার পরে রাত্রি জাগিয়া অর্থ চিন্তা করিয়া ছুটাছুটি পরিশ্রম করিয়া সে অত্যন্ত ক্লান্ত মেজাজে রুক্ষ হইয়া পড়িয়াছে। রাগ করিয়া কহিল, আপনার কাজই এমনি, এইটুকু তৈরি করেও যে রোগীকে খাওয়াবেন তাও পারেন না। সবিতার সম্মুখে নিজের অপটুতার জন্য তিরস্কৃত হইয়া বজ্রবাবু এমন কুণ্ঠিত হইয়া উঠিলেন যে মুখ দেখিলে দয়া হয়। কোনো কৈফিয়ত তাহার মুখে আসিল না, কিন্তু সে দেখিবার রাখালের সময় নাই। কহিল, যান, আপনি ঠাকুর ঘরে, যা করবার আমি করছি। বজ্রবাবু লজ্জিত মুখে উঠিয়া দাঁড়াইলেন। ঠাকুর ঘরের কোনো কাজই তখনও পর্যন্ত হয় নাই, সমস্ত তাহাকেই করিতে হইবে। আর একবার স্নানের জন্য নিচে যাইতেছিলেন, সবিতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। কহিল, আজ কিন্তু পুজো আহ্নিক তাড়াতাড়ি সেরে নিতে হবে মেজকর্তা, দেরি করলে চলবে না। কেন? কেনর উত্তর সবিতা দিল না। মুখ ফিরিয়া রাখালকে বলিলেন, তোমার কাকাবাবুর জন্য আগে একটুখানি মিষ্টি ভিজিয়ে দাও তো রাজু। কাল গেছে ওর একাদশী, এখন পর্যন্ত জল স্পর্শ করেননি। রাখাল ও বজ্রবাবু উভয় সবিস্ময়ে তার মুখের প্রতি চাহিল। বজ্রবাবু বলিলেন, এ কথাও তোমার মনে আছে নতুন বউ? আশ্চর্য। সবিতা কহিল, আশ্চর্যই তো, কিন্তু দেরি করতে পারবে না বলে দিচ্ছি, নইলে গোবিন্দ দোরগোড়ায় গিয়ে এমনই হাঙ্গামা শুরু করব যে ঠাকুরের মন্ত্র পর্যন্ত তুমি ভুলে যাবে। যাও, শান্ত হয়ে পুজো করো গে, কোনো ভাবনা আর তোমাকে ভাবতে হবে না। ফটিকের মা তেল লইয়া হাজির হইল। রাখাল স্টোভ জ্বালিয়া বার্লি চড়াইয়া দিয়া জিজ্ঞাসা করিল, আর দুধ নেই ফটিকের মা? না বাবু, কর্তা সবটা নষ্ট করে ফেলেছে। তাহলে উপায় কি হবে? রেনু খাবে কি? নতুন মা এবার একটু হাসিলেন, বললেন, দুধ নাই থাকলো বাবা, তাতে ভয় পাবার আছে কি? এই বেলাটা বার্লিতেই চলে যাবে, কিন্তু তুমি নিজে যেন কর্তার মতো বার্লিটাও নষ্ট করে ফেলো না। না মা, আমি অত বেহিসেবি নই, আমার হাতে কিছু নষ্ট হয় না। শুনিয়া নতুন মা আবার একটু হাসিলেন, কিছু বলিলেন না। খানিক পরে সেখান হইতে উঠিয়া তিনি নিচে নামিয়া আসিলেন। উঠানের একধারে কলঘর, জলের শব্দেই চেনা গেল, খুঁজিতে পাওয়া হইল না। কভার ভেজানো ছিল, ঠেলিতেই খুলিয়া গেল। ভিতরে বজ্রবাবু স্নান করিতেছিলেন, শশব্যস্ত হইয়া উঠিলেন। সবিতা ভিতরে ঢুকিয়া দ্বার রুদ্ধ করিয়া দিয়া কহিল, মেজকর্তা, তোমার সঙ্গে কথা আছে। বেশ তো, বেশ তো, চলো বাইরে যাই। সবিতা কহিল, না, বাইরে বাইরের লোকে দেখতে পাবে, এখানে একলা তোমার কাছে আমার লজ্জা নেই। বজ্রবাবু জড়সড়ভাবে উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, কি কথা নতুন বউ? সবিতা কহিল, আমি এ বাড়ি থেকে যদি না যাই তুমি কি করতে পারো আমার? বজ্রবাবু তার মুখের পানে চাইয়া হতবুদ্ধি হয়ে বলিলেন, তার মানে? সবিতা বলিল, যদি না যাই তোমার সম্মুখে আমার গায়ে হাত দিতে কেউ পারবে না, পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিতে তুমি পারবে না, পরের কাছে নালিশ জানানো অসম্ভব। না গেলেও কি করতে পারো আমার? বজ্রবাবু ভয়ে কণ্ঠ হাসিয়া হাসিয়া কহিলেন, কি যে ঠাট্টা করো নতুন বউ, তার মাথা মুন্ডু নেই। নাও সরো, দোর খোলো, দেরি হয়ে যাচ্ছে। সবিতা উত্তর দিল, আমি ঠাট্টা করিনি মেজকর্তা, সত্যিই বলছি, কিছুতে দোর খুলব না যতক্ষণ না জবাব দেবে। বজ্রবাবু অধিকতর ভীত হইয়া উঠিলেন, বললেন, ঠাট্টা না হয়তো এ তোমার পাগলামি, পাগলামের কি কোনো জবাব আছে? জবাব না থাকে তো থাকো, পাগলের সঙ্গে এক ঘরে বন্ধ, দোর খুলব না। লোকে বলবে কি? তাদের যা ইচ্ছে বলুক। বজ্রবাবু কহিলেন, ভালো বিপদ, জোর করে থাকার কথা কেউ শুনেছে কখনো দুনিয়ায়? তাহলে তো আইন কানুন বিচার আচার থাকে না, জোর করে যার যা খুশি তাই করতে পারে সংসারে। সবিতা কহিল, পারেই তো, তুমি কি করবে বলো না? এখানে থাকবে, নিজের বাড়িতে ও যাবে না? না, নিজের বাড়ি আমার এই যেখানে স্বামী আছে, সন্তান আছে, এতদিন পরে বাড়িতে ছিল, আর সেখানে যাব না। এখানে থাকবে কোথায়? নিজে এতগুলো ঘর পড়ে আছে, তার একটাতে থাকবো। লোকের কাছে দাসী বলে আমার পরিচয় দিও, তোমার মিথ্যে বলারও হবে না। তুমি খেপেছ নতুন বউ, এ কখনো পারি? এ পারবে না, কিন্তু ঢের বেশি শক্ত কাজ আমাকে দূর করা। সে পারবে কি করে? আমি কিছুতে যাব না, মেজকর্তা তোমাকে নিশ্চয়ই বলে দিল। পাগল, পাগল, পাগল কিসে? জোর করছি বলে তোমার উপর করব না তো সংসারে জোর করব কার উপর? আর জোরের পরীক্ষায় যদি হয় আমার সঙ্গে, তুমি পারবে না? কেন পারবো না? কি করে পারবে? তোমার তো আর টাকা কড়ি নেই, গরিব হয়েছ, মামলা করবে কি দিয়ে? বজ্রবাবু হাসিয়া ফেলিলেন। সবিতা জানু পাতিয়া তাহার দুই পায়ের উপর মাথা রাখিয়া চুপ করিয়া রহিল।
আজ 3 দিন হইল সে সর্ব বিষয়ে উদাসীন, বিভ্রান্ত চিত্ত, অনির্দেশ্য শূন্য পথে অনুক্ষণ খ্যাপার মতো ঘুরিয়া মরিতেছে। নিজের প্রতি লক্ষ্য করিবার মুহূর্ত সময় পায় নাই। তাহার অসংহত রুক্ষ কেশরাশি বর্ষার দিগন্ত প্রসারিত মেঘের মতো স্বামীর পা ঢাকিয়া চারিদিকে ভিজা মাটির পরে নিমিষে ছুঁইয়া পড়িল। হেঁট হইয়া সেই দিকে চাহিয়া বজ্রবাবু হঠাৎ চঞ্চল হইয়া উঠিলেন, কিন্তু তৎক্ষণাৎ আত্মসংবরণ করিয়া বলিলেন, তোমার মেয়ের জন্যই তো ভাবনা নতুন বউ। আচ্ছা দেখি যদি। বক্তব্য শেষ করিতে সবিতা দিল না, মুখ তুলিয়া চাহিল, দু চোখ জলে আসিতেছে। কহিল, না মেজকর্তা, মেয়ের জন্যে আর আমি ভাবিনে, তাকে দেখবার লোক আছে, কিন্তু তুমি এই ভার মাথায় নিয়ে একদিন আমাকে এ সংসারে তুমি এনেছিলে। সহসা বাধা পড়িল, তাহার কথাও সম্পূর্ণ হইতে পাইল না। বাহিরে ডাক পড়িল, রাখালবাবু। রাখাল উপর হইতে সাড়া দিল, আসুন ডাক্তারবাবু। সবিতা দাঁড়াইয়া উঠিয়া ঘরের দ্বার খুলিয়া একদিকে সরাইয়া দাঁড়াইল। বজ্রবাবু বাহির হইয়া গেলেন। ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাসের 7ম অংশটি এই ষষ্ঠ পর্বে শোনার জন্য। প্রিয় ছাত্রদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। তোমাদের এই ভালো লাগায় আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ।